বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর, যেটিকে লোকালি বলা হয় মানামা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই জায়গাটি আসলে বাংলাদেশের তৃতীয় টার্মিনালের সাথে অনেকটা তুলনীয়, কারণ এখানে বেশিরভাগ কাজই কিন্তু স্বয়ংক্রিয়ভাবে করা হয়। স্বয়ংক্রিয় বলতে আমি বোঝাচ্ছি এখানে বেশিরভাগ যে লাগেজ হ্যান্ডেলিং থেকে শুরু করে অন্যান্য কাজগুলো এখানে স্বয়ংক্রিয়ভাবে করার চেষ্টা করা হয়। তবে আমরা যখন এসছি তখন এখানে মানুষের সংখ্যা খুব একটা দেখিনি। এটি মূলত ট্রান্সফার কিংবা ট্রানজিট যে ভাষায় বলা হোক না কেন, সেটির আসলে একটি জায়গা। দেখছেন অনেক মানুষ এখানে অবস্থান করছেন এবং তারা রেস্ট নিচ্ছেন, কারণ কারো কারো ট্রানজিট 13 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত, কেউ কেউ 7 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত। তবে বেশিরভাগই ট্রানজিট আমরা দেখেছি যে মানুষগুলো আসলে ইন্ডিয়া থেকে এসছে অথবা চীন থেকে এসছে, এমন অনেককে আমরা দেখেছি। এর পাশাপাশি বাংলাদেশ থেকেও আমরা অনেককে দেখেছি যারা আসলে বিভিন্ন গন্তব্যে যাবে। আমরা জানি যে বাহরাইন একটি ছোট্ট একটি দেশ, যেটি মধ্যপ্রাচ্যে অবস্থিত। মধ্যপ্রাচ্যে হওয়ার কারণে এটি যেটি হয় যে গালফ নেশন বলা হয়। গালফ নেশন, এইখানে একটি দীর্ঘদিন থেকে একটি কথা হচ্ছিল সেনজেনের মতো করে এই জায়গাগুলোতেও আসলে একটি ভিসা চালু করার কথা বলা হচ্ছিল, কিন্তু যেহেতু এখানে যুদ্ধ শুরু হয়েছে, ইরানের সাথে যে যুদ্ধ শুরু হয়েছে, এখানে আমেরিকার যে বেস ক্যাম্পগুলো ছিল সেই ঘাঁটিগুলোকে আক্রান্ত করা হচ্ছিল বারবার। ইরান বলেছে তাদের নিজস্ব স্বার্থে তারা এই কাজটি করেছেন, এবং সত্যিকার অর্থে সেখানে একটি ডিভাইসের মাধ্যমে তাদের যে ঘাঁটিগুলো এখানে যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা বললো ডিভাইসের মাধ্যমে তাদের যে ঘাঁটিগুলো সেই ঘাঁটিগুলোতে আসলে বেশিরভাগ পড়েছে। তবে এর বাইরেও কিন্তু তেল শোধনাগারে আমরা হামলা হতে দেখেছি। পাশাপাশি এটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে গালফ এয়ারের যে ফ্লাইটগুলো, গালফ এয়ারের যে এয়ারক্রাফটগুলো, সেগুলোই শুধুমাত্র এখানে আমরা দেখতে পেয়েছি। অন্য কোনো বিমান সংস্থার বিমান আমরা আজকে দেখতে পারিনি, যদিও এখানে ইত্তেহাদ সহ অনেকগুলো চলে। আমরা এখানে 14 নম্বর 13 নম্বর 12 নম্বর এ ধরনের অনেকগুলো গেট দেখতে পাচ্ছি। এই গেটগুলো থেকে মূলত যারা অবস্থান করবেন পরবর্তীতে তারা নির্দিষ্ট গন্তব্যে যাবেন। তবে বেশিরভাগ গন্তব্যে আমরা দেখেছি যে সেই গন্তব্যগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের আশেপাশে, বিশেষ করে সৌদি আরব হতে পারে, সংযুক্ত আরব আমিরাত, দুবাই, জেদ্দা, এর আশপাশের গন্তব্যগুলো 2-1 ঘন্টার ভিতরে ছেড়ে গিয়েছে। কিন্তু বড় যে ট্রানজিটগুলো রয়েছে সেগুলোতে আসলে মূলত রাতে এয়ারক্রাফটগুলো ছাড়বে। এটি মূলত মুসলিম দেশ হলে উপরে নিশ্চয়ই যেটি দেখতে পাচ্ছেন, এইখানে আসলে বার এবং জুস কর্নার বলা হয়। এই জায়গাগুলোতে যারা বিদেশি পর্যটক, নন মুসলিম পর্যটক অথবা নন মুসলিম যারা ভ্রমণ করেন তাদের জন্য একটা ব্যবস্থা রাখা হয়েছে। এবং এই যে গেটগুলো রয়েছে 15-1, 15B, এগুলোর মাধ্যমে আসলে ধীরে ধীরে তারা গালফ এয়ারের বিভিন্ন গন্তব্যে ছুটে ছুটে যাবেন। এবার এয়ারপোর্টের কথায় আসা যাক। এটি বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের হোটেল। এই হোটেলটি মূলত আমরা হোটেল পাইনি, 13 ঘন্টার বিরতি। এই 13 ঘন্টার বিরতির জন্য আসলে অনেক এয়ারলাইন্স মানুষকে হোটেল দিয়ে থাকে, এবং এখানে যে আমরা ট্রান্সফার দেখছি এটিও অনেকটা তাদের অংশ। এখানেও কিন্তু সর্বশেষ একটি চেকিং করা হবে। এই চেকিংয়ের পরে মূলত তাদেরকে অন্য দেশগুলোতে যাবে সেগুলো নিশ্চিত করে তাদেরকে প্লেনে উঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি যদি বলি, বাংলাদেশের তৃতীয় টার্মিনালটি আধুনিক হচ্ছে, অনেক মনোমুগ্ধকর হচ্ছে। এর পাশাপাশি আরও একটি বিষয়, সেটি হচ্ছে বাংলাদেশে এই মেনটেনেন্সটি আসলে বিমানের হাতে যতদিন ছেড়ে দেওয়া হচ্ছে ততদিন যাত্রীরা যারা তারা অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছে না। ইতিমধ্যে একটি ঘোষণা এসছে যে এই এয়ারপোর্টটি, বাংলাদেশের সর্বাধুনিক যে টার্মিনালটি, সেটি আসলে জাপানের একটি কোম্পানিকে দেওয়া হবে। তারা সেটি অপারেট করবেন, একই সাথে তারা সেই বিষয়গুলোকে দেখভাল করবেন, তাতে যাত্রী আস্থা কিছুটা হলেও ফেরত আসবে বলে আমরা মনে করতে পারি। আমার সাথে আছেন এখন আমাদের দীর্ঘদিন থেকে ব্যবসা করছেন কাতারে, এবং তিনি কাতারের খুব স্বনামধন্য একজন ব্যক্তি। আমি একটু তার সাথে কথা বলতে চাই। হাসানুজ্জামান ভাই, আসলে আপনি দীর্ঘদিন থেকে তো এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে দেখেছেন, তো সেগুলো আসলে কি অবস্থায়, মানে এই যে এয়ারপোর্টটা যদি ধরি, এয়ারপোর্টে আসলে কারা বেশি আসে বা কী অবস্থা?
দেশে যে অবস্ট্রাকশনটা হয়, যাত্রীদেরকে মান নির্ণয় করা হয়, যে বিজনেসম্যানকে আলাদাভাবে দেখে আর একটা চাকরিজীবীকে আলাদাভাবে দেখে। আর আরব দেশে চাকরিজীবী হোক, বড় অফিসার হোক আর যেই হোক, সবাইকে ফার্স্টলি ডিসপাস দিয়ে দেয় এবং যারা শিক্ষিত তারা নিজে নিজে করে যেতে পারে। আমাদের দেশগুলোর ক্ষেত্রে এই যে এত বড় বড় এয়ারপোর্টগুলো হয়েছে, বাংলাদেশে তো পিছিয়ে আছে কেন, এটা একটু বলুন। বাংলাদেশে পিছিয়ে আছে বাংলাদেশের সিস্টেমের কারণে। আমরা ওই আপগ্রেড সিস্টেমে এখনও ইনবিল্ড করতে পারি নাই। সিস্টেমটা একেবারে আমাদের মানদাত্তা আমলে, যেটা সনাতনী প্রথা বলে, সনাতনী প্রথা আমাদের এই বাহরাইনে আপনি আইডিটা স্ক্যান করে আপনি ইমিগ্রেট হয়ে যেতে পারতেছেন, যেটা আমাদের দেশে সম্ভব না। বা কাতারে আপনি আপনার পাসপোর্ট হোক আর আইডি হোক, আপনি স্ক্যান করে আপনারটা আপনি নিজে করে চলে যেতে পারতেছেন। অতএব দ্রুত ডিসপাস হয়ে যাইতেছে, ফাস্টলি হয়ে যাইতেছে কাজ, যেটা আমাদের দেশে ম্যানুয়ালি এখনও পুলিশে ভেরিফিকেশন করে, আই কন্ট্রাক্ট চেক করে, যেটা আমাদের দেশে হয়। আর এই দেশে তা না, আপনারটা আপনি নিজে করতে পারছেন, সেলফ যেটাকে বলা হয়।